তো যখন আপনার সাথে ছিল তখন সঙ্গী, এখন যখন আপনার কাছে নাই তখন সে হয়ে গেছে জঙ্গি। সুতরাং বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে কি জোটের রাজনীতি, ভোটের রাজনীতি। আমরা আশা করি, আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু ওনারা যে বাস্তবায়ন করবে এটা প্রচার পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু ওনারা এখন সাইনও করেনি। এখন আমি সাইন করলেও এর কোনো ইফেক্ট নাই, সাইন না করলেও কোনো ইফেক্ট নাই। কমিটমেন্ট। স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, রাজনীতির ময়দানে আসলে যা ঘটছে সব কিছু নিয়েই আমরা আলোচনা করব আজকে। একেবারেই সময়ে নেই বললেই চলে, 12 তারিখে যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নিয়ে আলাপ আলোচনা করব। আজকে দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আরও আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কথার লড়াই, ভোটের লড়াই। যেটি বলছিলাম যে প্রচারণার একেবারে শেষ দিকে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি এবং পাল্টাপাল্টি যেই অভিযোগগুলো আসলে দেখা যায় নর্মালি ভোটের মাঠে, সেগুলোই চলছে। একটু শাহিন, আপনার কাছেই যাব যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে জামায়াত, এই প্রসঙ্গটা কেন আসছে, কারণ যেহেতু নির্বাচনী জোট আপনাদের জামায়াতের সঙ্গে, যে জামায়াত স্বৈরশাসক এরশাদের নির্বাচনেও অংশগ্রহণ করেছিল, স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তারা রাজনীতি করেছে, এবং 1/11-এর সময় তাদের বক্তব্য সবার শুনেছে। যুগে যুগেই জামায়াত গুপ্ত রাজনীতি করে আসছে, এখন বট বাহিনী দিয়ে বেহেশতের টিকিট তারা বিক্রি করছে। এই যে অভিযোগ আপনাদের নির্বাচনী জোটের যেই দল, তাকে নিয়ে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচক এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনি দেখেন জামায়াত এবং বিএনপি কে কোথায় ছিল। আপনার 91 সালে নির্বাচনে জামাতের সমর্থন নিয়ে কিন্তু বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে। পরবর্তীতে 2001 থেকে 2005 সাল পর্যন্ত তারা কিন্তু একটা জোট সরকার ছিল, এবং ওই সরকারকে কিন্তু শেখ হাসিনা কথা বলার সময় দেখতেন যে বলতো যে বিএনপি জামাত জোট সরকার। তো 5 বছরে তারা কিন্তু একসাথে সংসার করেছে। এই সংসারের একটা পর্যায়ে কিন্তু বিএনপি, ম্যাডাম জিয়া, তারেক রহমান বিএনপির জামাতের বিভিন্ন বিষয়ে কিন্তু ডিফেন্ড করেছে। আপনি দেখেন জামাতের যখন নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হলো, তখন কিন্তু আপনার ম্যাডাম জিয়া কিন্তু বলেছেন যে এটা একটা অবিচার হচ্ছে, এই ট্রাইব্যুনালের রায়ের কোনো গ্রহণযোগ্যতা নাই। এবং তারেক জিয়াও আপনি দেখবেন তিনিও বলেছেন যে তাদেরকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির কোনো আসলে ফাঁসি দেওয়ার মতো কোনো কারণ ছিল না, শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো যখন আপনার সাথে ছিল তখন সঙ্গী, এখন যখন আপনার কাছে নাই তখন সে হয়ে গেছে জঙ্গি। তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আর কি। আপনি দেখেন বিএনপির সাথে যখন কিন্তু জামাত ছিল, তখন কিন্তু জামাত বিএনপির সাথে এই যে 10 টাকা অস্ত্র মামলা, এখানে কিন্তু বিএনপির আপনার ওই যে বাবর সাহেবও আসামি, নিজামী সাহেবও আসামি, এখানে মুজাহিদ সাহেবও আসামি। এই জন্য আমি মনে করি আমরা জামাতের সাথে একটা নির্বাচনী জোট করেছি এনসিপি, কিন্তু তার মানে এই না যে জামাতের সেই ঐতিহাসিক সব কিছু আমরা লায়াবিলিটি নিয়ে নিচ্ছি। কিন্তু বিএনপি কিন্তু সরকারে ছিল, এবং একই সরকারের মন্ত্রী ছিল 2 জন জামাতের, এবং তারা কিন্তু সেই সফলভাবে মন্ত্রিত্ব পালন করেছে। এবং বিএনপি সহ অনেকেই কিন্তু গর্ব করে যে তার সরকারের 2-3 জন 5 জন মন্ত্রী যদি সফলভাবে মন্ত্রণালয় পরিচালনা করে থাকে, দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে জামাতের 2 জন ছিল। তা আপনি ক্রেডিট নেওয়ার সময় জামাতের 2 মন্ত্রীর ক্রেডিট নেবেন, তার সাথে আপনি জোট করবেন, যুগপৎ আন্দোলন করবেন। এরপরে আপনি দেখেন এই যে আওয়ামী লীগ আসার পরে 17 বছর যুগপৎ আন্দোলন কারা করছে একসাথে? বিএনপি জামাত একসাথে করছে না? 5 আগস্টের আগ পর্যন্ত তারা তো একদম হরিহর আত্মা ছিল বলতে গেলে, যে আপনার আন্দোলন সংগ্রামে একসাথে ছিল তারা। তো এখন আপনি 5 আগস্টের আগে যে আপনি বক্তব্য দিয়েছেন জামাতের বিরুদ্ধে, আর এখন যে দিচ্ছেন, মিলছে না তো এটা। তা আপনি এখন হঠাৎ করে বলছেন কেন? কারণ আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। জামাত বা 11 দলীয় জোট এই নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছে, আপনি তার হলো রিজনেবল করেন, ডিফেন্ড করেন। আপনি বিএনপি, আপনি ঠিক আছে, আপনি বাংলাদেশের একটা বড় পার্টি, আপনি সরকারে ছিলেন, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার কথাটা বলেন যে আমি এই করতে চাই। কিন্তু আপনি দেখেন বিএনপি এই 5 আগস্টের পরে অন্তঃকন্দলে আপনার 73% ব্যক্তি মারা গেছেন শুধুমাত্র অন্তঃকন্দলে। এরপরে চাঁদাবাজির, ভূমি দখলের তো কোনো অভিযোগের শেষ নাই, ইভেন বড় বড় কোম্পানি দখল পর্যন্ত হয়ে গেছে। আপনি দেখেন 5 আগস্টের পরে এস আলমের গাড়ির বিষয়ে কি হইল? এস আলমের গাড়িকে দখল করলো, কার অধীনে চলে আসলো? এই আপনি দেখেন এই যে আপনার মেরুল বা আজকে আমরা যেই এরিয়ার মধ্যে বসে আছি, ঢাকা 11 আসনের মধ্যে বসে আছি, এই ঢাকা 11 আসনের এখানে ছিল আপনার ওয়াকিল আহমেদ নামে আওয়ামী লীগের এমপি ছিল। এই আওয়ামী লীগের এমপি এখন কোথায় গেছেন? মালয়েশিয়া চলে গেছেন। তার যে প্রপার্টি বিজনেস ছিল, এটা এখন কে নিয়েছেন? এখন নিয়েছেন বর্তমান 11 আসনের যিনি এমপি।
তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি তার সমস্ত প্রপার্টি বা ব্যবসা বাণিজ্য আপনার টেক ওভার করেছেন এবং মালয়েশিয়া থেকে ফিরে এসে এখানে বসেছেন এবং মালয়েশিয়ার সেই ডেরায় চলে গেছেন হলো আওয়ামী লীগের সেই এমপি। জি, মানে উনি এখানে আসছেন, উনি শুধুমাত্র জাস্ট হলো আপনার পজিশন রিপ্লেস হয়েছে আর কি। জি, আবার এই হলো আপনার কাছে আসবো পরিস্থিতি। ডাক্তার রাকিব। এখন আমরা মনে করি, একটু বলি, আমরা মনে করি যে আপনার রিজনেবল সমালোচনা করেন, আপনার সাথে নাই বলে আপনি সমালোচনা করছেন, আবার কয়েকদিন পরে যখন আপনার সাথে আসবে তখন এগুলো তো বুমেরাং হয়ে ফিরে আসবে। এই জন্য কথা বলার সময় আমার মনে হয় সকল পক্ষের, সকল রাজনৈতিক দলের হিসাব করে কথা বলা উচিত। জি, আপনার কাছে আবারও আসবো ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে একটু চলে যাই। কথাতেই যেটি উঠছিল যে অতীত ইতিহাসের জামায়াতের যে বিষয়টি, যে সেটির লায়াবিলিটি আসলে এনসিপি এখন এই পর্যায়ে আসলে নেবে না, এমনটাই মানে আমি বুঝতে পেরেছি অন্তত। যে অনেকগুলো বিষয় এসছে যে বিএনপি জামায়াত আগে মানে যখন ভালো জিনিস হবে তখন সেটা হয়ে যাবে জোট, আর যদি মানে ভালো জিনিস না থাকে, হ্যাঁ, সেই জায়গা থেকে তারা হয়তো বা সঙ্গীর জায়গায় সেটা জঙ্গি হয়ে যায়। তো এই জায়গায় অনেকগুলো অভিযোগ আসলে এসছে, যেমন বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটা রিসেন্টলি আসলো যে আজকে কালকেই, যে জামায়াত মুখে ধর্মের কথা বলে কিন্তু ভোটের ক্ষেত্রে আবার দেখা যায় যে সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে। এই অভিযোগগুলোকে আসলে কিভাবে দেখেন? মানে জামায়াতের এই যে বিএনপি যেটা বলছে যে জামায়াতের গুপ্ত রাজনীতি, বট বাহিনী কিংবা যেই অভিযোগগুলোর বিষয় আসলে আসছে, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আমি শুরুতে একটু বলি, দেখুন জামাতের কোনো কাজ বা দায়ভার অতীত কোনো ইতিহাসের লাইবিলিটি এনসিপি নেবে না, এনসিপি বলছে। উনি বলছে যে জামাত বিএনপি যখন জোট ছিল তখন ভালো ছিল, এখন খারাপ। এটা অনেক লম্বা জার্নি। আপনার 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামাত সর্বশেষ জোট ছিল। 13-14 সাল পর্যন্ত তারা মানে অফিসিয়ালি একসাথে ছিল, তারপরে আনঅফিসিয়ালি তারা আর নাই একসাথে। ঠিক আছে, ওকে ফাইন। রাজনীতির মাঠে এখন দুটো প্রতিপক্ষ একজন আরেকজনকে বলবে। আমি একটু এনসিপির দিকে তাকাই না। ধরেন এনসিপি জোটের আগ পর্যন্ত এনসিপি তো উঠতে বসতে তখন জামাতকে গালিগালাজ করতো, নাসিরউদ্দিন পাটোয়ারি বলতো, নাহিদ ইসলাম পর্যন্ত বলতো। তো ওনারা এখন কেন বলেন না? সুতরাং এত দূর অতীতে আমাদের ফেরার দরকার না, আমরা কাছেই থাকি না কেন? সুতরাং বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে কি জোটের রাজনীতি, ভোটের রাজনীতি। ধরেন এনসিপি দিয়ে কথা বলেছিল যে তারা কারোর সাথে জোটে যাবে না, 300 আসনের প্রার্থী দিবে, 125 জায়গার প্রার্থী দিয়েছিল। পরবর্তী সময়ে জামাত এবং বিএনপির সাথে বনিবনা হয় নাই বলেই তো জামাতের কাছে গেছে। সুতরাং এটা তারা নিজের চেহারাটা নিজে আয়না দেখুক, তাহলে তো এটা খুব ক্লিয়ার। এটা নিয়ে আমি খুব বেশি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে কথা বলাটা খুব বেশি আমি মনে করি প্রোডাক্টিভ কিছু না, কারণ এটা ভোটের রাজনীতি, জোটের রাজনীতি এভাবে হয়। এখন ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে কেন আপনারা জামাতের সাথে জোটে গেছেন, বলবে যে এটা ভোটের হিসাব, আমাদের অস্তিত্ব লড়াই হিসাব। এটাই বলেছেন, এটাই বলবে সংস্কারের জায়গা থেকে তারা একমত, সেই কারণেই তারা জোটে গেছে। এটাই বলবে সংস্কারের জায়গা থেকে একমত। কিন্তু দেখুন, ওনারা এখনো পর্যন্ত যে জুলাই সনদ ভিত্তিক ওনারা রাজনীতি করে, সেই জুলাই সনদ এখনো সাইন করে নাই। ধরেন আপনি ওয়ারিশ সূত্রে একটা জায়গার মালিক হবেন আপনি, কিন্তু জায়গাটা আপনার নামে লেখা আগ পর্যন্ত কিন্তু আপনি অফিসিয়ালি ক্লেম করতে পারেন না, তাই না? তারপরে ধরেন আপনি একজনকে বিয়ে করা ছাড়া কিন্তু তার সাথে বাসর করতে পারেন না, তাই না? তো এখন ওনারা মানে এখন সাইন করে নাই, কিন্তু এটা মানে খাবে আর কি। যাই হোক, আমরা আশা করবো আরো 2-3 দিন সময় আছে, ওনারা ইউনূস সাহেব কাছে একটু সুপারিশ করে একটু সাইনটা করে নেবে আর কি। আমরা আশা করি, আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু ওনারা যে বাস্তবায়ন করবে এটা প্রচার পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু ওনারা এখন সাইনও করেনি। এখন এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে কোনো অভিযোগ আসার আগে নিজের দিকে আয়না থাকা উচিত। আর বাংলাদেশের এই জোটের রাজনীতি, ভোটের রাজনীতি ক্যালকুলেশন, এখন দেখুন জামাত কখনো বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্স পার্টি ছিল না, ওটা ছিল 4 নম্বর দল। আপনি যদি হিসাব করে দেখেন ওভারঅল, মানে পুরাতন স্ট্যাটিস্টিক ডাটা দেখেন, এখন যেহেতু আওয়ামী লীগ নাই আর জাতীয় পার্টির এমনি কোমর ভাঙা, তো এটা থাকা না থাকে একই কথা। তো এখন যেহেতু জামাত একটু মেইন স্ট্রিম পলিটিক্সে উজ্জয়মান হচ্ছে, উদীয়মান শক্তি বলা যায়, তো সেক্ষেত্রে ধরুন তারা এখন নিজেরা মনে করতেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি, কিন্তু সেটা আসলে 12 তারিখে প্রমাণিত হবে। আমরা একটু ধৈর্য ধরি। কিন্তু এর আগে তারা যেহেতু নিজেকে মনে করছে অনেক ওভার হাইপড, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, সোশ্যাল প্রোপাগান্ডা, আপনি যেটা বলছেন বট বাহিনী কিংবা এই ধরনের বিষয়গুলোকে তারা খুব অ্যাডাপ্ট করে ফেলছে বেশি, এবং তাদের সাথে আসলে ধরেন মানে কুবুদ্ধিতে আসলে পারাটা খুব কঠিন। 12 তারিখ আসলে কি হতে যাচ্ছে, মানে আপনার বিশ্লেষণ কি বলে? কারণ আজকে জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বলছেন যে বিএনপি যে কার্ডগুলোর কথা বলছে, খুব সম্ভবত ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, সেগুলোর কথাই আসলে তিনি বলেছেন যে সবই হচ্ছে ভুয়া কার্ড, এবং এই কারণে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। কি মনে করেন? আচ্ছা দেখুন, আপনি ধরুন কারো কার্ড ভুয়া নাকি রিয়েল, কতটুকু অ্যাপ্লিকেবল, এটা ধরেন আপনি যদি ডেটা এবং অ্যানালাইসিস করে না বলেন, তাহলে আপনি যা তা করে বলতে পারেন না। ধরুন পুরো জামাতের আমিরের পুরো গাত্রদাহী হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে, মানে ওনারা এটা কোনোভাবে টলারেট করতে পারতেছে না। একটা জায়গায় উনি বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। তো মানে আপনি এটাকে সমালোচনা করতে পারেন, কতটুকু বাস্তবযোগ্য সেটা বলতে পারেন, যেটা আমাদের শাইন ভাই বলছে যে আপনি রিজনেবল ডিফেন্ড করেন এগুলাকে, তো ওরা তো এগুলো করতেছে না, তাই না? এখন ওনাদের যে দফাগুলো দিচ্ছে আপনি যদি এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেন, মানে এখানে ভুল ত্রুটি সবারই আছে, কতটুকু বাস্তবযোগ্য। কিন্তু ধরেন জনগণের সামনে একটা ইশতেহার তারা তুলে ধরেছে প্রত্যেকটি দলে, যদিও সব দল লেট করে ফেলেছে, আরো আগে দেওয়াটাই আমি মনে করি উচিত ছিল। কিন্তু ধরেন এগুলো না করে তারা এখন আসলে মানে তারা আসলে খুবই নার্ভাস। আপনি দেখুন
জামাতের আমির এক জায়গায় ওনাকে শীতল পাটি দিছে, হ্যাঁ, তো শীতল পাটি দেওয়ার পর উনি এখানে শুয়ে পড়ছে। এখন মানে হাউ লেম দিট ইজ। এখন ধরেন মানে আমরা পলিটিশিয়ানকে সার্কাস দেখতে চাই না। তো এখন এই জাতীয় জিনিসগুলা যদি পলিটিক্সে আসে, আমরা নতুন নতুন রাজনীতির কথা বলি, তখন এই জায়গায় জিনিসগুলো আসলে খুব দুঃখজনক। আর ধরেন মানে এনসিপির জন্য আসলে কি হয়, আমরা তো আসলে এনসিপিকে অন করি, তো সেই জায়গা থেকে ধরেন এনসিপি জামাত দিয়ে গেছে, তো এখন এনসিপি এগুলো আর কিছু বলতে পারে না ভাই, ঠিক আছে ওকে ফাইন। কিন্তু এখন যেটা রিজনেবল সেটা আমি মনে করি যেটা ডিফেন্ডেবল সমালোচনা নেওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে 12 তারিখ কি হবে, 12 তারিখ কি হবে, ধরেন বাংলাদেশের রাজনৈতিক দল, আমি জামাতের কথাই বলি, 5ই আগস্টের পরে তারা ফার্স্টে বলেছিল তারা আপনার হচ্ছে কি এখন কোনো ইলেকশন চায় না, তারা সংস্কার চায়, ফার্স্টে বলেছিল। তারপরে বলেছিল তারা স্থানীয় সরকার নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন ছাড়া তারা ইলেকশন করতে দিবে না। তারপরে বলেছিল তারা লোয়ার হাউসে পিআর ছাড়া ইলেকশন করতে দিবে না, এবং এই কথা বলেছিল যে শুধু একবার দাও। আমাদের বাংলা সিনেমার একটা গান আছে, শুধু একবার বল ভালোবাসি, তো শুধু একবার ভালোবাসির মতো পিআর হয় নাই। তারপর লাস্টে বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কিছুই হবে না, তারপরে গণভোট ছাড়া হবে না। লাস্ট মোমেন্টে এখন না পেরে এখন এই পর্যায়ে এসেছে 12 তারিখ। আমি মনে করি যে ইলেকশনটা হয়ে যাচ্ছে, ওরা আসলে শেষ পর্যন্ত ওই বাপ্পারাজের গানের মতো হবে, প্রেমের সমাধি ব্যাঙ্গে যায় চলে যায়। তো এটাই আসলে হবে আলটিমেটলি, এবং আমরা জনগণের রায় যে সরকার গঠন হবে আমরা তাকে অভিনন্দন জানাই, এবং আমাদের গণতন্ত্রের উত্তরণে যাত্রার পরে আমরা মনে করি যে একটা নতুন বাংলাদেশকে আমরা আসলে দেখতে পাবো, আপনার শোয়ের মতো নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। জি, আবার আমরা আসবো অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, আপনার কাছে যে একটা যৌক্তিক প্রশ্ন আমার মনে হয় যে গণভোটের সংস্কারের পক্ষে আপনারা এত কথা বলছেন, পক্ষে হ্যাঁ ভোটও আপনারা চাইছেন, সবই ঠিক আছে, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের তো আর মাত্র 2 কার্যদিবস আছে, তো এই সময়টার মধ্যেও আপনারা ঠিক জুলাই সনদে সাইন কেন করলেন না, বা আপনারা আসলে কবে করতে পারেন যদি জানান। যে আমি একজন লয়ার আর কি, এজন্য আইনের জ্ঞানের যদি কোনো স্বল্পতা থাকে তাহলে অনেক প্রশ্ন উত্থাপন হয় আপনার কাছে। আর যদি আপনি জাস্ট আইনটা জেনে যান, এই প্রশ্নটা যেহেতু এখান থেকে আসলো তাই এখান খুব থেকে যৌক্তিক আসছে, মনে হলো। যদি আপনি আইনটা জেনে যান তাহলে আর এটা কোনো কনফিউশন থাকে না। ফার্স্ট কথা হলো এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করছে কারা, স্বাক্ষর এনসিপি কেন করে নাই? কারণ এই জুলাই সনদের মধ্যে এটা বাস্তবায়নের প্রক্রিয়ার কোনো বর্ণনা ছিল না, এটা কিভাবে বাস্তবায়ন হবে। সুতরাং এনসিপি চাপ দিয়েছে যে আমরা এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না করলে আমরা স্বাক্ষর করব না। এই প্রেসারে পড়ে তখন সরকার 13ই নভেম্বর 2025 তারিখে একটি অর্ডার আসে, সেটা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই সংবিধান বাস্তবায়ন আদেশ 2025 একটা আইন হয়েছে, একটা আদেশ, একটা অর্ডিন্যান্স অ্যাক্টের মতোই এটার একটা আপনার কার্যকারিতা। যখন এটা আসলো তখন ওই জুলাই সনদ ওখানে স্বাক্ষর করা না করে এখন আর কিছু আসে যায় না। কারণ আমাদের এনসিপির তো প্রেশার ছিল এটা যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আগে বলতে হবে। আপনি একটা সনদ দিলেন, আপনি আপনার মনে আছে কিনা এর আগে জুলাই ঘোষণাপত্র হয়েছিল আপনার সংসদ ভবনে, সেই জুলাই আপনার ঘোষণাপত্রে একটা পাঠ করে দিলেও হয়ে গেল, শেষ। তো এটি কি হইলো, কোনো রেজাল্ট আছে? কোনো রেজাল্ট নাই। এরপরে আসলো জুলাই সনদ। আমরা তখন বলেছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া বলতে হবে, আপনি কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন সেই প্রক্রিয়ার কথা বলতে গিয়ে এই বর্তমানে হা ভোট না ভোট আসে। এটা কিন্তু এনসিপির আপনার সার্থকতা, এনসিপির আন্দোলনের ফলে, একক আন্দোলনের ফলে। ওখানে বিএনপি স্বাক্ষর করছে, জামাত স্বাক্ষর করছে, কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই। না করে এনসিপি বলছে বাস্তবায়নের প্রক্রিয়া বলতে হবে, আমরা এরপরে এখানে স্বাক্ষর করব। বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে এখন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যে আপনার আইন হলো, এই আইনের পরিপ্রেক্ষিতে এখন আবার গণভোট হচ্ছে। এই গণভোটে আসার পরে যখন এখানে মানুষজন হা এবং না রায় দিবে, হায়ের পক্ষে আসলে সংবিধান সংস্কার হবে, আর নায়ের পক্ষে আসলে তখন কি হবে, তখন যেই সরকার থাকবে তারা দেখবে সেটা। কিন্তু এটা তো আমাদের আন্দোলনের সফলতা। সুতরাং আমরা স্বাক্ষর করছি না, হ্যাঁ পক্ষে যদি যাই সেই ক্ষেত্রে আপনারা তখন সাইনটা করবেন। সাইন করা তো প্রশ্নই এখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কেন ভাই আমি প্রশ্ন নাই, আমি শেষ করি। আচ্ছা, ওকে। আপনার এখন আমি সাইন করলেও এর কোনো ইফেক্ট নাই, সাইন না করলেও কোনো ইফেক্ট নাই, কমিটমেন্ট। হ্যাঁ, কিন্তু আমি তো হায়ের পক্ষে আছি। আমি তো আমার ইশতেহারে আমি হ্যাঁ বলছি, আমি তো ইশতেহারে এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের পক্ষে, এটার পক্ষ নিয়েই তো আমি কথা বলতেছি। আপনি জুলাই সনদে যে কথাগুলো আছে সেই কথাগুলোই তো আমি আমার ইশতেহারে নিয়ে আসছি। আমি এই আইন বাস্তবায়নের পক্ষে আমি হলো এখন ক্যাম্পেইন করতেছি, সুতরাং আমি তো পক্ষেই আছি। তা আপনি আমাকে স্বাক্ষরের কথা বলছেন, আপনি নিয়ে আসেন, আমি স্বাক্ষর দিয়ে দিই কালকে, দিয়ে দেন না, আমরা তো চাই। তো স্বাক্ষর এটা একটা ফালতু কথা, এটা একটা হলো আজগুবি কথা। এই আপনার টকশোতে বসে একটু আলোচনা জমানোর জন্য কথা। আপনি যদি আইনের সিস্টেম জানতেন তাহলে আপনি এই কথাগুলো বলতেন না। কেন ভাই, যখনই আইন আছে তা আপনি ইউনুস সাহেবকে বলেন স্বাক্ষরের জন্য করেন, মানে ডাকতে বলেন, আপনারা বলেন না কেন? ডাকতে বলেন আপনি। আমি তো চাপনা সাইন করি, আমি কি গিয়ে বলবো নাকি আমার কাছে নিয়ে আসেন এটা আমি স্বাক্ষর করবো? আমাকে ডাকতে হবে তো, আপনি সাইন করেন, আপনি টাকার ব্যবস্থা করেন না। আপনি এনসিপি কে চিঠি দেন, আপনারা দাবি করছেন না ভাই, এগুলা হাস্যকর কথা, হাস্যকর না, হাস্যকর কথা। আপনি একটা কমিটমেন্ট সাইন করেন না। আইন বাস্তবায়ন, আইন হয়ে ভাই, আপনি এগুলো বুঝেন না, বুঝলে কথা বলেন। এটা আইন যখন হয়ে যায়, আইন হয়ে যাওয়ার পরে সাইন লাগে না আপনার। যখন আইন হয়ে যায় তখন আপনার কমিটমেন্ট কিছু আসে যায় না। আপনি যখন হানা ভোটে আমি হাই ক্যাম্পেইন করতেছি, আমার কারণে এটা বাস্তবায়ন হচ্ছে।
যখন আমি হায়ের আন্দোলনের পক্ষে প্রশ্ন তো। হায়ের পক্ষে কথা বলতেছি, তার মানে আমি এইটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যেই আছি। এখন যদি আমাকে ডেকে বলে ইউনূস সাহেব যে না তুমি হাতে এখানে স্বাক্ষর না করলে এটা বাস্তবায়ন হবে না, আমরা স্বাক্ষর করে দেবো, কিছু আসে যায় না। বাট এটা স্বাক্ষরের পর্যায়ে এখন আর নাই। আইন হয়ে যাওয়ার পরে এখন কারোই স্বাক্ষরের কোনো আপনার এখানে প্রয়োজন নাই। যখন অর্ডার হয়েছে বাংলাদেশের আইন, আপনি জেনে হোক বুঝে হোক আপনি মানতে বাধ্য। আপনি বলতে পারবেন না যে আমি আইন জানি না বা আমি আইন মানি না। আইন হয়েছে, আইন ধরে নেবে, আপনি জানেন এটা হলো আইনের হলো বেসিস। আমি তো আপনার সাথে এগ্রি করি এটা ভাই কথার মধ্যে আপনি ইয়া করে আমি শেষ জি, করি, আমার আপনি মনে হয় পরে ইয়া শেষ করেন। করুন, জি। আইন হয়ে গেছে, এখন হলো আপনার বাংলাদেশের মানুষ এটা যদি মনে করে যে এটার হায়ের পক্ষে রায় দিবে, তাহলে আপনার এই যে কি সংস্কার বাস্তবায়ন হবে, আর তা নাহলে হবে না। এখন কথা হলো যে এই যে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তাহলে স্বাক্ষরের এনসিপি পর্যায়ে এটা এখন নাই। আর স্বাক্ষর করা না করা কিছু এই আসে বিষয়গুলো যায় না। নিয়ে এনসিপি ভাবছে না, তাই তো? ভাবছে না বলতে শুধু তাই না, এতে কিছু আসেও যায় না। জি, okay. এনসিপি স্বাক্ষর করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু জি, আমার মনে হয় কিছু আসে যায় না। রাকিব আল হাসানের একটা প্রশ্ন ছিল। জি, আপনি গণভোট নিয়ে আর কিছু বলতে চান কিনা? না, আমি এটাই না, ব্যাপারটা হচ্ছে ধরেন গণভোট নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, মানে সরি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপি, এবং এটা এনসিপির কৃতিত্ব আমি ক্রেডিট দেই। তারা আসলে আন্দোলন করে এটাকে আইন বাস্তবায়ন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে ধরেন আপনার মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্টের একটা জায়গা আছে, উনি আইনের ব্যাখ্যা দিচ্ছে, আমি তো আইনে এগ্রি, ওটার সাথে আমি এগ্রি করি, কিন্তু একটা সাইন করলে তো কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে কি সাইনটা করুক, তাহলে তো প্রশ্নটা উঠতেছে না। আসলে শুধু কথা বলার জন্য আমরা কথা বলতেছি, আলোচনার জন্য আলোচনা করতেছি, এই টপশটা জমাইতেছি। আমার কথা না। এছাড়া- আপনি সাইন করলে ক্ষতিটা কোথায়? আমার কথা হচ্ছে সাইন করলে এই না, আলোচনা- একটা এইটাই আলোচনার- প্রশ্ন সাইন করলে হয়েছিল ক্ষতিটা যে কোথায়? সাইন করলে আসলে ক্ষতি ক্ষতিটা বা কোথায়? লাভ এই জায়গাটি এখন কোথায়? জি, আপনি যদি আবার- আপনার কাছে একটা কাগজ আছে, ওখান থেকে তো আপনি আমাকে কিন্তু বলবেন যে ভাই আপনি আসেন একটু স্বাক্ষর করেন, এটাই তখন আমি স্বাক্ষর করলাম। কারণ আমি যদি বলি আপনি কাগজটা দেন আমি স্বাক্ষর করি, এটা যে হয়? তার মানে অন্তর্বর্তী সরকারের ওই পক্ষ থেকে হয়তো আপনাদের কাছে এই আমন্ত্রণ যায়নি। হ্যাঁ, সেটার কথা আপনাদের বলতে টাইম চাই। বাড়াইছিল তো, বাড়াইছিল যায় নাই। টাইম তো বাড়াইছিল এখন আমি কি গিয়ে ওখানে বলবো বঙ্গভবনে যে আমাকে স্বাক্ষর করার সুযোগ দেন? জি, এনসিপি আপনি আমাকে যে চিঠি সেটা দিন, বলতে আমাকে চিঠি দিক যে আপনি স্বাক্ষর করবেন কিনা জানান। বললে বললে তো তো এটা একটা আনুষ্ঠানিকতা, এটা আমিও জানি, এটা আনুষ্ঠানিকতা। তো বললাম এটা তো, সে এটা- আনুষ্ঠানিকতা আপনারা পার্টিসিপেট করেন না কেন? এটা আমার আইন কথা হয়ে হচ্ছে- যাওয়ার পরে এই আলোচনাটা অবান্তর জি, আলোচনা। এনসিপি নেতা নাহিদ ইসলাম আজকে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন এবং তিনি তার ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আসলে তুলে ধরেছেন। তার মধ্যে বলেছেন যে ধর্ম অনুরাগী এবং উদারনৈতিক সমাজ গড়ে তুলতে চান। কিন্তু এখানে একটা প্রশ্ন আসলে উঠে এসছে, সেটি হচ্ছে যে তারা যে নির্বাচনী জোটটা করেছে, মানে যেমন জামায়াতের সাথে গিয়েছে, সেই জায়গা থেকে আর কি এই প্রশ্নটা যে উদারনৈতিক সমাজ গড়ে তোলাটা তাদের পক্ষে কতটা সম্ভব হবে, কি বলবেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, নাহিদ ইসলামের অত্যন্ত চমৎকার তিনি একটি ভাষণ দিয়েছেন, এবং যেটা আসলে আমরা বাংলাদেশে সবাই আশা করি, যখন আমাদের মুক্তিযুদ্ধেরও যে দেশটা স্বাধীন হয়েছে একটা দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। তো এখন ধরুন এই জায়গা থেকে সবাই ভালো ভালো কথাই বলে, ইশতেহারে সব ভালো ভালো কথাবার্তা, সংবিধানও খুব ভালো ভালো কথাবার্তা, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এগুলো আসলে সবসময় ঠিক থাকার নর্মসটা। কিন্তু আমরা এবার ধরেন ভাষণের ক্ষেত্রে, যেহেতু এটা জাতির উদ্দেশ্যে ভাষণ এবং সরকারি রাষ্ট্রের চ্যানেল বিটিভি থেকে প্রচার হচ্ছে, আমরা এবার একটু ভিন্ন ট্রেন্ড দেখছি। সেটা হচ্ছে ধরুন আমরা সাধারণত জানি জোটের প্রধানরাই সাধারণত এটা দেয় আর কি, সাধারণত রাষ্ট্রীয় ভাষণ। নাহিদ ইসলাম ডেফিনেটলি সে গণ অভ্যুত্থানের একজন পোস্টার বয়, আমি তাকে এই জন্য তার প্রতি আমার যথেষ্ট পরিমাণ বায়াসনেসও আছে, রেসপেক্টও আছে। কিন্তু ধরুন আমরা আবার একটা ভিন্ন ট্রেন্ড দেখলাম, এটা হয়তো জামাতের, গ্রেটার জামাতের অন্য ভিন্ন পলিসি হতে পারে, তারা সবাইকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে। আজকে দেখলাম যে আমি নিজেও আজকে তখন ছিলাম, তখন চরমনাই সাহেব ভাষণ রেকর্ড করতেছিলেন, বেরোয় আমি তখন আবার ফেসবুকে দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমি খুব অবাক হলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা তাহলে কি খুব, মানে এটা কি খুব নর্মালাইজ হয়ে যাচ্ছে, এবং এটা মানে পিপলের অ্যাট্রাকশনটা কিন্তু ওদিকে থাকে। ধরেন ইশতেহার যারা পাঠ করেন কিংবা জাতির উদ্দেশ্যে লাস্ট মোমেন্টে ভাষণটা দেয়, সাধারণত পার্টি চিপে দেয়। এখন মুজিবুর রহমান মঞ্জুর, ওনার পার্টির মেম্বার হচ্ছে 3 জন মনে হয় সম্ভবত, ভোট হচ্ছে সারা বাংলাদেশে 500-600, তো সেই জায়গা থেকে উনি ভাষণ দিচ্ছেন, মানে এটা মানে কেমন জানি লাগতেছে জিনিসটা, আমার কাছে খুব অকওয়ার্ড লাগলো আর কি। এবং আরো হাস্যকর বিষয়, ধরেন জিনিসটাকে আসলে খুব বেশি মানে সস্তা বানিয়ে ফেলতেছে, কারণ পুরো বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এখন দ্য গ্রেটার জামাতের পলিসি হচ্ছে কি, তার তো অনেকগুলো দোকান, তো সেই সব দোকানগুলোকে আসলে ইউজ করতেছে আর কি। ধরেন এটা যদি হয় তাহলে দেখবেন কয়েকদিন পর, আমি এবার তো প্রায় 2000 ক্যান্ডিডেট ইলেকশন করতেছে, তো অনেক ক্যান্ডিডেটকে সাধারণভাবে ওই তার নিজের আসনের মানুষও ঠিকভাবে চেনে না। তো সেই হিসেবে একজন ক্যান্ডিডেট আছে, তার যদিও তার দলটা খুব বেশি এখনো লাইসেন্স পায় না, অনুমোদন পায় নাই, জনকল্যাণ পার্টি, খায়রুল দেওয়ান। তো কোন দিন দেখবে যে খায়রুল দেওয়ানও চাই বসবে যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। সুতরাং এই জিনিসগুলো আসলে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ বলতে আমরা যেটা বুঝি চিপ প্রধান, বাট নাহিদ ইসলাম পোস্টার বয় হিসেবে সে দিছে, কিন্তু এখন তো সে জোটে আছে। আপনি যেটা বললেন যে ইম্প্যাক্ট কতটুকু ফেলবে, ধরুন এনসিপি তো স্বাভাবিক জোটের রাজনীতির কারণে তারা 30টা সিট নিয়ে রাজনীতি করতেছে, কিন্তু আমি আবার এনসিপি অনেকে অফ দ্য রেকর্ডে জিজ্ঞেস করলাম যে আপনারা উচ্চকক্ষ কিংবা নারী এটা কি কেমন যেতে পারে, কারণ আপনাদের এখানে অনেক প্রমিজিং আছে যারা জোটে যাওয়ার কারণে আবার ইলেকশন করতে পারেনি। তো সেটা বলছে যে অনুপাতিক হারে হবে,
তারা একদম স্ট্রেট ফরওয়ার্ডে বলছে যে অনুপাতিক হারে তারা উচ্চকক্ষ কিংবা সাপোজ আপনি 5টা পেলে ওই 5টার অনুপাতে পাবে, 30টা ইকুয়াল। তো আমি বলছি আপনারা তো আসলে 270টা আসন তো ছেড়েই দিলেন, 30টার অনুপাতে হলে তো এটা আপনাদের জন্য লুজ হয়ে যায় না? তো তারা বলতেছে যেটা হবে, তো সেই 30টার অনুপাতে পেলে আপনি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারেন? কারণ ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি এখন জোটে থাকবেন, জোটে কিন্তু সবাই ইকুয়াল না। ধরেন এই যে জামাত যে কথাগুলো বলে, জামাত কি কখনো মেইনস্ট্রিম পলিটিক্স ছিল? জামাত তো বিএনপির আড়ালে ছিল। এখন ওই আপনি যদি জোটে থাকার কারণে যদি এটা বলেন যে আপনি তো আমার সাথে ছিলেন, এখন আপনি কেন আমার সমালোচনা করেন? কারণ এখন তো ন্যারেটিভ পলিটিক্স, আপনার পলিটিশন করুন, আপনি আমার অপোনেন্ট, তো আমি আপনার ন্যারেটিভকে কাউন্টার অ্যাটাক করবো না, এটা খুব সিম্পল ইস্যু। কিন্তু ধরেন এই যে এনসিপি, তো এনসিপি তো ধরেন এখন এক প্রকার তো জামাতের সমকক্ষ না, তো পেটের মধ্যে ঢুকে আছে। তো এখন ওই জায়গা থেকে তাদের কতটুকু করা যাবে, এটা আমি আসলে টাইম উইল সে এভরিথিং, এবং তাদের আসলে কতটুকু করতে পারবে, কিংবা তারা যেহেতু জামাতের অধীনে, এটা কি বলে জামাত এনসিপি জোট, তো জামাতে তো এখানে সব সুপ্রিম পাওয়ার, তো জামাত তাদেরকে আবার কতটুকু লাইবিলিটি দিবে, কতটুকু ফ্রিডম দেবে সেটা সময় সাথে বলে দেবে, কিন্তু তাদের জন্য আসলে খুব টাফ আর কি। কারণ হচ্ছে ধরেন জামাতের যে চরিত্র, সেই জামাতের চরিত্রের সাথে তো আসলে এনসিপি চরিত্র যায় না। এখন যদি একসাথে মিলাইতে হয় তাহলে হয়তো এনসিপিও ওই জামাতের চরিত্রের মতো নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, এছাড়া তার কোনো ওয়ে নাই আসলে। আবার আসবো অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, অনেকগুলো কথা এসছে, যদি কিছু বলার থাকে পাশাপাশি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই। আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ যেমন বলেছেন যে 12 তারিখ আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি, আরেকটা দল বুলেটের প্রস্তুতি নিচ্ছে, মানে আপনাদের কাছে কেন মনে হলো যে আরেকটা দল বলতে আপনারা খুব সম্ভবত বিএনপিকে বুঝিয়েছেন, মানে অন্য দল কেন বুলেটের প্রস্তুতি নিচ্ছে, এটা আপনাদের কাছে কেন মনে হলো আমি একটু বুঝতে চাই। আচ্ছা, এখানে একটু ভাইয়ের কথার মানে উত্তর দিয়ে আসি। সেটা হলো যে এই যে আপনার হলো দলের প্রধানগুলো তারা যে এখন ভাষণটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে? আপনার 2025 সালে একটা আইন হয়েছে, এটা হলো আপনার প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালা আইন 2025। এই আইনের অধীনে এটা 6 গ ধারা অনুযায়ী যদি কোনো দলের প্রধান আবেদন করে তার প্রেক্ষিতে, অথবা সরকার যদি তাকে সোমোটো বলে যে আপনি এসে এখানে ভাষণ দেন, তাহলে সে ভাষণ দিতে পারে। তো এখানে সরকার এবং হলো বর্তমানে যে ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে, বর্তমান সরকার চেষ্টা করছে যে একটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, আমরা অ্যাপারেন্টলি এখন পর্যন্ত মনে করতেছি আর কি। তো যে কারণে কিন্তু এই ভাষণগুলো আসছে। আপনি দেখছেন এর আগে বাংলাদেশে এ ধরনের ভাষণের কালচারটা আপনি তো 17 বছর কিছুই দেখিনি, ইলেকশনই দেখিনি আমরা, এক দল ছাড়া কিছুই দেখি নাই। এবং আপনার 2001 সালে যখন ইলেকশন হয় বা 8 সালে ইলেকশন হয়, তখন আপনার জোট প্রধানরা এখানে মানে ভাষণ দিয়েছেন। যেহেতু নতুন আইন আসছে, এই আইনের অধীনে তারা ভাষণ দিতেই পারে। তো এই ভাষণ দিতে মানুষের ভালো লাগবে না। কার 3টা প্রার্থী নাই, কার 1টা প্রার্থী নাই, এগুলো অবান্তর প্রশ্ন আর কি। একজন মানুষ যদি তার আইনে স্কোপ থাকে তাহলে সেই অনুযায়ী সে কিন্তু ভাষণ দিতে পারে। সেকেন্ড বিষয় আপনি যেটা বললেন যে ব্যালট এবং বুলেটের, আপনি দেখেন আমার যে এলাকা, নির্বাচনী এলাকা ছিল, ওখানে আজকে হলো আপনার বিএনপির কর্মীরা জামাতের কর্মীদেরকে কুপিয়েছে, ওখানে জামাতের প্রার্থী। তো এই যে কোপালো, আর এক জায়গায় হলো আপনার মানে পিটিএ 4-5 জনকে আজকে হসপিটালে মানে পাঠিয়ে দিয়েছে। থানার ওসি কাজ করছে না, তার অপসারণের জন্য থানার সামনে অবরোধ মানে করে আছে লোকজন, এলাকাবাসী। এখন কথা হইল, এরপর আমি ঢাকায় আছি, ঢাকায় আমরা খোঁজ পাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সব জড়ো হচ্ছে, তাদের অস্ত্র নিয়ে তারা প্রস্তুত থাকবে, সকালবেলা নারীদেরকে ভোট কেন্দ্রে আসতে দিবে না, এবং আগে ভাগে ভোট কেন্দ্রে এসে এমনভাবে একটা সিন ক্রিয়েট করবে যে অন্য সাধারণ প্রার্থীরা মানে সাধারণ ভোটাররা যেন আসতে না পারে। এরপরে হলো এমন কিছু ককটেল ফুটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়া যে বাবা জান নিয়ে ভালো আছে, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট যা পড়ছে, যা হয় যে যায় যাক, এইরকম একটা পরিস্থিতি তৈরির একটা প্ল্যান চলছে। কেন প্ল্যান চলছে? কারণ আপনি দেখবেন বর্তমানে যে কয়েকটা জরিপ আসছে, নিরপেক্ষ জরিপে অধিকাংশই 11 দলীয় জোটের পক্ষে আসতেছে, এবং জনাব তারেক রহমানের বিপক্ষে অনেক কথাবার্তা আসছে, তার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। এখানে আপনি দেখেন আপনার মেডিকেল কলেজ আছে, কিন্তু সে বলছে আমি এখানে মেডিকেল কলেজ করে দেব, লিচুর জায়গায় আম নিয়ে আসছে। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আপনার কাছেই যাব যে যেমন ঢাকা 8-এর বিএনপি প্রার্থী যেমন বলছেন যে নির্বাচনে এনসিপি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং সেখানে আমরা দেখছি যে পাল্টাপাল্টিতে অনেক কথার লড়াই আসলে চলছে, সবাই দেখতেই পাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি যেমন বলছেন যে মির্জা আব্বাস ঢাকার একটা গ্যাংস্টার। সব মিলিয়ে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত? এনসিপি মানে এখন পর্যন্ত যে পরিবেশ আছে, এই পরিবেশ যদি বজায় থাকে এবং যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি তারা যদি টেক ওভার করে আপনার পরিস্থিতি, মানে তারা যদি প্রোটেক্ট করে জনগণকে, যদি জনগণকে ভোট দেওয়ার জন্য ভালো পরিবেশ তৈরি করে দেয়, আমার মনে হয় ফ্রি ফেয়ার ইলেকশন হবে। কিন্তু আমাদের কাছে সেটা আমরা আশঙ্কা করতেছি। এখন পর্যন্ত সারা বাংলাদেশের যে পরিস্থিতি, যে খবরগুলো আসছে, এখন থেকেই যে গ্রামে গ্রামে মারামারির অবস্থা শুরু হয়েছে আর কি, হাতাহাতি থেকে মারামারি বা গোলাগুলি হবে আর কি। এই পরিস্থিতির কারণে আমার কাছে মনে হচ্ছে না যে এই ভোটটা খুব শান্তিপূর্ণ হবে, সুষ্ঠু হবে। আমি বিশ্বাস করি এটা শান্তিপূর্ণ হওয়া উচিত। অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান, আপনার কাছে কি মনে হয়? যে সোফার আমি শাহিনবাসীতে একমত, সোফার নির্বাচন পরিবেশ বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে নির্বাচন পরিবেশ খুবই ভালো,
কিন্তু একটি পক্ষ পরাজয় জেনে যদি নির্বাচন বয়কট করতে চায়, বানচাল করতে চায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে। কারণ জনগণ এই দেশের জনগণের ফেসিবাদকে উৎখাত করেছে। যারা ইলেকশন বয়কট করার চেষ্টা করবে, বানচাল করার চেষ্টা করবে, গণতান্ত্রিক উত্তরণের যাত্রা ব্যাহত করার চেষ্টা করবে, তাদেরকে জনগণ ব্যালটেও জবাব দেবে এবং তাদেরকে আইন আপনাদের দুজনকে অনেক বয়কট ধন্যবাদ করলে যুক্ত তো হওয়ার প্রতিহত জন্য। করার কোনো প্রশ্ন- দর্শক, শেষ করব মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ এই পর্যন্তই থাকবেন, ভালো থাকবেন।